ইতিহাস ও ঐতিহ্যের বর্ণনায় প্রতীয়মান হয় যে, টাঙ্গাইল জেলা প্রায় ৫,৫০০ বছর পূর্বে কামরূপ রাজ্যের বা প্রাক-জ্যোতিষপুর রাজ্যাংশের ভাটির মুলুকের অন্তর্গত ছিল। দশম হতে একাদশ শতাব্দীর প্রারম্ভ পর্যন্ত ১২০ বছর পাল রাজারা এ অঞ্চল শাসন করেছে। এরপরে দ্বাদশ শতাব্দীতে সেন বংশের নৃপতি সেনের আমলে টাঙ্গাইল জেলা সেনদের অধিকারে আসে। ১৩০১ থেকে ১৩২২ খ্রিস্টাব্দ গৌড় অধিপতি সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহ দেহলভী এই অঞ্চলে মুসলমান রাজ্যের সূচনা করেন। বর্তমান টাঙ্গাইল জেলা অতীতের যমুনার তীরবর্তী নতুন জেগে ওঠা চর এলাকার সমষ্টি। এখানে ছোট ছোট জনগোষ্ঠী বসবাস শুরু করে, যার অধিকাংশই ছিল পার্শ্ববর্তী উত্তরবঙ্গের, অর্থাৎ যমুনার পশ্চিম পাড়ের অধিবাসী। অতীতকাল থেকেই বহু ভাঙা গড়া ও রাজনৈতিক দখল বেদখল চড়াই উতরাই পেরিয়ে যে এলাকা আজ টাঙ্গাইল জেলা বলে পরিচিতি লাভ করেছে। এ জেলায় অনেক কীর্তিমান মনীষীর জন্ম হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জমিদার ও রাজনীতিবিদ ওয়াজেদ আলী খান পন্নী, বিচারপতি আবু ছাইদ চৌধুরী, যিনি পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছিলেন, অধ্যক্ষ ইব্রাহিম খাঁ, বিশিষ্ট দানবীর রণদা প্রসাদ সাহা, বিশিষ্ট জাদুকর পিসি সরকার, সাহিত্যিক রফিক আজাদ, বিশিষ্ট রাজনীতিবিদ শামসুল হক, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ কাদের সিদ্দিকী বীরোত্তম সহ অনেক গণ্যমান্য ব্যক্তি এই জেলায় জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকভাবে এই জেলায় রয়েছে অনেক দর্শনীয় স্থান, যা পর্যটকদের মুগ্ধ করে। প্রথমেই আসি বিশিষ্ট দানবীর ও শিল্পপতি রণদা প্রসাদ সাহার পৈতৃক বাড়ি। এটি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত। তার পৈতৃক বাড়ির পাশেই তিনি তার মায়ের নামে কুমুদিনী হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, যা অতি অল্প খরচে এখনও মানুষকে চিকিৎসা সুবিধা দিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি একটি মন্দির প্রতিষ্ঠা করেন, ভারতেশ্বরী হোমস স্কুল এবং আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন। নাম্বার ২, দেলদুয়ার জমিদার বাড়ি। দেলদুয়ার উপজেলা পরিষদের সম্মুখে দেলদুয়ার জমিদার বাড়ি অবস্থিত। এটি অনেকের কাছে নর্থ হাউস নামেও পরিচিত। এই জমিদার বাড়িতে নারী জাগরণের অগ্রপথিক বেগম রোকেয়ার বোন করিমুন্নেছার বিয়ে হয়েছিল। এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা হলেন ফতেহে দাদ খান গজনবী লোহানী। নাম্বার ৩, মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর এবং যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। টাঙ্গাইলের ডুবাইল বাস স্ট্যান্ড থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ৮ একর জায়গা জুড়ে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের নিদর্শনস্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি। জমিদার বাড়ির সাথেই রয়েছে ছোট পার্ক, চিড়িয়াখানা, পিকনিক স্পট ও বোট রাইডের ব্যবস্থা। এই জমিদার বাড়িটির প্রবেশপথেই রয়েছে বিশাল দুটি সুরম্য গেট। বিশাল ৩টি প্রধান ভবনের সাথে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দিঘি ও আরও ৩টি লজ রয়েছে। প্রবেশপথের আগেই বিশাখা সাগর নামে একটি দিঘি রয়েছে। চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ ও কালীচরণ লজ নামে ৪টি সুরম্য প্রাসাদ রয়েছে এই জমিদার বাড়িতে। বাড়ির পিছনের পুকুরটি এবং পুকুর পাড়ের বসার জায়গা আপনাদের সবাইকে মুগ্ধ করবে। অত্যন্ত নিরিবিলি পরিবেশে, প্রকৃতির মাঝে পরিবার নিয়ে সময় কাটাতে আপনাদের ভালো লাগবে। মহেরা জমিদার বাড়ি যেহেতু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, তাই এখানে একটি পুলিশ স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। পুলিশ স্মৃতি জাদুঘরটি দেখে আসতে ভুল করবেন না। এখানে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশ যে ধরনের ইউনিফর্ম পরেছে সেগুলো সংরক্ষিত আছে। তারা যে ধরনের অস্ত্র ব্যবহার করেছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, এবং পুলিশের পরিবর্তন পরিবর্ধন
যেভাবে ঘটেছে তার সংক্ষিপ্ত ইতিহাস এখানে রয়েছে। রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস এই পুলিশ স্মৃতি জাদুঘরে। আপনারা যারা মহেরা জমিদার বাড়িটি ভ্রমণ করতে যাবেন, তারা অবশ্যই পুলিশ স্মৃতি জাদুঘরটি একটু সময় নিয়ে দেখে আসবেন। ভালো লাগবে। দেশ সম্পর্কে জানতে পারবেন, বাংলাদেশ পুলিশ সম্পর্কে জানতে পারবেন। জাদুঘরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনারা কিছুটা ধারণা পাবেন এই জাদুঘরটি সম্পর্কে। আপনাদেরকে একটি কথা আবার বলছি, এখানে পুলিশ ট্রেনিং একাডেমি বা পুলিশ প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে আছে। তাই এখানে যা কিছু করবেন নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। এখানে অনেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিস করেন এই বাড়িটিতে। তাই ভ্রমণের সময় কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। নাম্বার ৫, করটিয়া জমিদার বাড়ি। টাঙ্গাইলের করটিয়া অবস্থিত এই জমিদার বাড়িটি জমিদার ওয়াজেদ আলী খান পন্নী মোঘল ও চৈনিক স্থাপত্য শৈলীতে নির্মাণ করেন। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এবং ০.৫ কিলোমিটার প্রস্থের এই বাড়িটি রয়েছে লোহারঘর, রানীপুকুর ঘাট, রোকেয়া মহল, ছোট তরফ দাউদ মহল এবং মুঘল স্থাপত্যে নির্মিত একটি সুরম্য মসজিদ। মসজিদের পাশেই রয়েছে একটি ঈদগাহ। বেশ ছিমছাম গোছালো এবং পরিকল্পিত এই মসজিদটি এবং ঈদগাহটি। এর একটু দূরেই রয়েছে করটিয়া সাদত কলেজ, বাংলাদেশের বিখ্যাত একটি কলেজ, যেটি প্রতিষ্ঠা করেছেন জমিদার ওয়াজেদ আলী খান পন্নী। নাম্বার ৬, আতিয়া জামে মসজিদ। আতিয়া জামে মসজিদ টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। লৌহজং নদীর পূর্ব পারে আতিয়া গ্রামে আতিয়া জামে মসজিদ অবস্থিত। লাল ইটে তৈরি এই মসজিদটির স্থাপত্যশৈলী অত্যন্ত চমৎকার। মসজিদটি মূলত বর্গাকার ১ গম্বুজ বিশিষ্ট। এছাড়া পূর্ব দিকে অপেক্ষাকৃত ছোট ৩ গম্বুজ বিশিষ্ট আয়তাকার বারান্দা রয়েছে। মসজিদের কিবলা দেওয়ালে রয়েছে ৩টি অলংকৃত মেহরাব। আতিয়া মসজিদের পূর্ব ও উত্তর দেওয়ালে রয়েছে চমৎকার সব পোড়ামাটির নকশা। সুলতানি ও মুঘল এই দুই আমলেরই স্থাপত্য রীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই নির্মাণশৈলীতে। একসময় বাংলাদেশে প্রচলিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত ১০ টাকা মূল্যমানের নোটের এক পাশে আতিয়া মসজিদের ছবি ছিল। যারা টাঙ্গাইল ঘুরতে আসবেন তারা অবশ্যই ইতিহাসের সাক্ষী এই মসজিদটি ঘুরে দেখবেন। নাম্বার ৭, ডিসি লেক। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৩৩.৪৫ একর আয়তনের দৃষ্টিনন্দন ডিসি লেক অবস্থিত। এখানে রয়েছে ছোট নৌকায় ঘুরে বেড়ানোর সুযোগ। শিশু পার্কে ভাসমান মঞ্চের ভিতরে রয়েছে ফাস্ট ফুডের দোকান। পাখির কৃত্রিম বাসস্থানের পাশাপাশি বিলুপ্তপ্রায় পানকৌড়ি দেখা যায় এই ডিসি লেকে। সবুজের সমারোহ, পাখির কিচিরমিচির শব্দ, প্রিয়জনের সাথে সময় কাটানোর উপযুক্ত জায়গা এটি। নাম্বার ৮, মাওলানা ভাসানীর মাজার বাড়ি এবং ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপমহাদেশের অন্যতম এই রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ৭ নভেম্বর তৎকালীন ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৬ বছর বয়সে মারা যান। তাকে সমাধিস্থ করা হয় টাঙ্গাইলের সন্তোষে। বর্তমান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মাওলানা ভাসানীর মাজারে ২টি প্রবেশদ্বারে তার রাজনৈতিক জীবনের বেশ কিছু রাজনৈতিক সংগ্রামের ইতিহাস বর্ণনা করা হয়েছে। প্রবেশদ্বার অতিক্রম করে মাজার প্রাঙ্গণে প্রবেশ করা মাত্র
বাঁ পাশে একটি বটবৃক্ষ রয়েছে, যেটি ১৯৭৫ সালে নিজ হাতে রোপণ করেছিলেন তিনি। এরপরেই রয়েছে মসজিদ, তার পাশে রয়েছে সমাধিস্থল, তার পাশে শায়িত আছেন তার প্রিয়তমা স্ত্রী আলেমা খাতুন। বিশ্ববিদ্যালয় গেটের কাছেই রয়েছে তার বাড়ি, যেটি খুবই ছোট এবং সাধারণ মানের, যা এই নেতার সাধারণ ও নির্মোহ জীবনধারণই নির্দেশ করে। ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি বেশ সুন্দর, গোছানো, পরিপাটি, পরিচ্ছন্ন। আপনারা চাইলে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে। মাওলানা ভাসানী মাজারের পাশেই একটি জাদুঘর রয়েছে। সেই জাদুঘরে চীনের প্রেসিডেন্ট কর্তৃক মাওলানা ভাসানীকে প্রদত্ত একটি ট্রাক্টর রয়েছে এবং মাওলানা ভাসানীর সাথে সম্পর্কিত আরও কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে জাদুঘরটিতে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলোর মধ্যে হেমনগর জমিদার বাড়ি অন্যতম, যা স্থানীয়ভাবে পরীর দালান নামে পরিচিত। নাম্বার ১০, গোপালপুর ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত, যা ইতোমধ্যে পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে। আর মিনারের উচ্চতার দিক থেকে এই মসজিদের অবস্থান দ্বিতীয়। মসজিদের ছাদে সর্বমোট ২০১টি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটি ২০১ গম্বুজ নামে পরিচিত। নাম্বার ১১, মধুপুর জাতীয় উদ্যান। বাংলাদেশের অন্যতম একটি জীববৈচিত্র্যপূর্ণ উন্মুক্ত উদ্যান। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অবস্থিত এই বনকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় ১৯৬২ খ্রিস্টাব্দে। নিসর্গপ্রেমীদের কাছে মধুপুরের জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান। ধনবাড়ী জমিদার বাড়ি বা ধনবাড়ী নবাব মঞ্জিল ধনবাড়ী উপজেলাতে অবস্থিত, যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে পরিচিত। প্রায় ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বংশ বা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী। তারই অমর কীর্তি ধনবাড়ী জমিদার বাড়ি বা নবাব প্যালেস। এই জমিদার বাড়ির রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস। ধারণা করা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে মোগল সেনাপতি ইস্ফিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ ধনবাড়িতে জমিদারি প্রতিষ্ঠা করেন। ৪ গম্বুজ বিশিষ্ট অপূর্ব মোগল স্থাপত্য রীতিতে তৈরি এই শতাব্দী প্রাচীন নবাব প্যালেস বা প্যালেসটির চত্বরের পাশেই রয়েছে ফুলের বাগান, চিড়িয়াখানা, বৈঠকখানা, নায়েবঘর, কাচারিখানা। প্যালেসটির পাশেই রয়েছে ৩০ বিঘার একটি দিঘি, যার গভীরতা খুঁজে পাওয়া দুষ্কর। এই নবাব মঞ্জিলের আরেক আকর্ষণ নবাব মসজিদ, যা প্রায় ৭০০ বছরের পুরনো। মোগল স্থাপত্যের নিদর্শন এই মসজিদের মোজাইকগুলো এবং মেঝের মার্বেল পাথরের নিপুণ কারুকাজ অসাধারণ। জায়গাগুলিতে কিভাবে যাবেন তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। ঢাকা থেকে নিরালা, বিনিময় অথবা অন্য কোনো পরিবহনে চড়ে মির্জাপুর যেয়ে নামবেন। সেখান থেকে রিক্সা নিয়ে সরাসরি রণদা প্রসাদ সাহার সাহাপাড়ার পৈতৃক নিবাসে। তারপর সেখান থেকে আবার মির্জাপুরে ফিরে গিয়ে ওখান থেকে পাকুল্লা নামক জায়গায় এসে সেখান থেকে চলে যাবেন দ্বিতীয় স্থান, অর্থাৎ দেলদুয়ার জমিদার বাড়িতে। দেলদুয়ার জমিদার বাড়িটি ভ্রমণ শেষে আবার পাকুল্লা ফিরে আসবেন। এখানে থেকে অটো বা লোকাল বাসে চড়ে ডুবইল বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে অটোতে চড়ে অথবা রিক্সায় চড়ে চলে যাবেন সোজা মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়িটি ভ্রমণ শেষে আপনারা অটো বা রিক্সায় করে চলে যেতে পারেন করটিয়া জমিদার বাড়ি। করটিয়া জমিদার বাড়ি ভ্রমণ শেষে করটিয়া বাইপাসে চলে আসবেন। সেখান থেকে আতিয়া জামে মসজিদ চলে যেতে পারবেন। আতিয়া জামে মসজিদ থেকে আপনারা চলে যাবেন টাঙ্গাইল শহরের ডিসি লেকে। টাঙ্গাইল শহরের ডিসি লেক ভ্রমণ শেষে সেখান থেকে অটো বা রিক্সায় করে চলে যাবেন সন্তোষে মাওলানা ভাসানীর মাজার দেখতে। মাওলানা ভাসানীর মাজার পরিদর্শন শেষে হেমনগর জমিদার বাড়ি, যেটি গোপালপুরে অবস্থিত। হেমনগর জমিদার বাড়ি ভ্রমণ শেষে চলে যাবেন আপনারা ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ, এটিও গোপালপুরে অবস্থিত।
সেখান থেকে ধনবাড়ি জমিদার বাড়ি হয়ে মধুপুর জাতীয় উদ্যান দেখে আপনারা টাঙ্গাইল ভ্রমণ সমাপ্ত করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।